আসসালামু আলাইকুম। ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি। আমি সরোয়ার আলম। গত দিন অ্যা ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা অথবা ইরানের সুপ্রিম নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারজানিকে হত্যার পরে গতরাতে ইরান এই হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে এবং গতরাতে ইসরায়েলে ব্যাপক পরিমাণে হামলা করেছে। এই হামলায় ইসরায়েলের বক্তব্য অনুযায়ী কমপক্ষে ২ জন নিহত হয়েছে। ইসরায়েলের তেল আবিবের প্রধান ট্রেন স্টেশনে হামলা করেছে। হামলার পরে ট্রেন স্টেশনে থাকা একটা ট্রেনেও ক্ষতি উম চিহ্ন দেখা গেছে। স্টেশনটি মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পুরো যে স্টেশন একেবারে ধ্বংস হয়ে গেছে বিষয়টা সেরকম না। আর ইসরায়েলের আরো কিছু জায়গায় হামলা হয়েছে। ওদিকে শুধুমাত্র ইরানের সুপ্রিম নিরাপত্তা কাউন্সিলের প্রধানই না, তার উপপ্রধানেরও হত্যার কথা নিশ্চিত করেছে ইরান। অর্থাৎ নিরাপত্তা কাউন্সিলের প্রধান এবং উপপ্রধান দুজনই নিহত হয়েছেন। ওদিকে ইরানের বিপ্লবী গার্ডের স্পেশাল ফোর্স, এই স্পেশাল ফোর্সের প্রধান নিহত হওয়ার কথা ইরান নিশ্চিত করেছে। অর্থাৎ ইরানের যে গত রাতে ইসরায়েল দুজনের কথা বলেছে, সেই দুজনের সাথে আরো একজন, ৩ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ইরান। বাসিস ফোর্স হচ্ছে ইরানের মানে সবচাইতে চৌকস একটা কমান্ডো ফোর্স। এই ফোর্স বিভিন্ন ক্ষেত্রে ইরানের অনেকগুলো চৌকস যে অভিযান সেটা তারা পরিচালনা করেছে। সুতরাং এই ফোর্সের কমান্ডারকে হত্যা করা, এটার মানে হচ্ছে আমেরিকা যে একটা গ্র্যান্ড অপারেশন অথবা স্থল হামলা চালাতে চাচ্ছে সেটার ফিল্ড রেডি করা। কিন্তু আলী লারজানিকে হত্যা করা, যেটা ইসরায়েল সরাসরি বলেছে যে আমরা তাকে হত্যা করেছি, এই আলী লারজানিকে হত্যা করা আসলে ভিন্ন একটা বার্তা দেয়। সেটা হচ্ছে আমেরিকার সাথে যতটুকু যোগাযোগ করা হচ্ছিল বলে যেই খবরগুলো আমরা জানি যে আমেরিকার সাথে ইরানের একটা সমঝোতা নিয়ে আলোচনা চলছে, আমেরিকা যোগাযোগ করছে, ইরানের পক্ষ থেকে হালকা একটু ইঙ্গিত দেয়া হচ্ছে এবং এই যোগাযোগ রক্ষার ক্ষেত্রে, এই ইঙ্গিত দেওয়ার ক্ষেত্রে অনেকটাই পজিটিভ ছিলেন এই আলী লারজানি। অর্থাৎ স্বল্প মেয়াদে যদি আমেরিকার সাথে ইরানের একটা সমঝোতা হয় তাহলে সেই সমঝোতা করতে পারেন বা সেই সমঝোতার ব্যাপারে অতিরিক্ত এগিয়ে আছেন আলী লারজানি আর হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এখন ইসরায়েল মাঝখান থেকে আলী লারজানিকে সরিয়ে দিল। মানে কি? মানে হচ্ছে আমেরিকা যদি চায়ও যে এখানে একটা তাড়াতাড়ি আমরা হচ্ছে যুদ্ধবিরতি করি, যেমন আমেরিকার রাষ্ট্রপতি গত কয়েকদিন ধরে বলছেন, সে যেভাবে হচ্ছে বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, তার মানে হচ্ছে যে সে আসলে এখান থেকে সম্মানজনক একটা প্রস্থান চায়। তার এই সম্মানজনক প্রস্থানটা যেন না হয় সেটার জন্য ইসরায়েল মাঝখান থেকে আলী লারজানিকে সরিয়ে দিল। এখন এটার ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে ইসরায়েল শুধুমাত্র কি একাই তাকে সরিয়ে দিয়েছে নাকি এই ক্ষেত্রে আমেরিকার কোনো গোয়েন্দা তথ্য সে ব্যবহার করেছে, অর্থাৎ আমেরিকাও এটার সাথে ছিল কিনা, এটা এখনো পর্যন্ত আমি জানি না আমেরিকা এটার সাথে সরাসরি ছিল কিনা। কারণ এই মুহূর্তে যুদ্ধ কেন্দ্র বা যুদ্ধ পরিচালনার যে মূল শক্তি বা যৌথ যুদ্ধ পরিচালনা কেন্দ্র যদি বলি আমেরিকা এবং ইসরায়েল, সেখানে সব ধরনের তথ্য আসে এবং সেই তথ্য অনুযায়ী তারা পদক্ষেপ নেয়। স্বাভাবিকভাবে একটা যৌথ পাওয়ার বা একটা যৌথ শক্তি যখন সিদ্ধান্ত নেয় তখন সিদ্ধান্তগুলো যৌথভাবে সিদ্ধান্ত হওয়ার পরে সেটাকে বাস্তবায়ন করা হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে, বিশেষ করে ইসরায়েল আমেরিকার ক্ষেত্রে, আমেরিকাকে ইসরায়েল যেরকম টেনে এনে যুদ্ধে ঢুকায় ঠিক সেইভাবেই আবার যুদ্ধের অনেকগুলো সিদ্ধান্ত ইসরায়েল নিজে নেয়। আমেরিকা একটু হাঁ হু ডাক ডুক দেয় কিন্তু তারপরে সে আবার থেমে যায়। তো এজন্য হয়তোবা তথ্য এই যৌথভাবে তারা এই গোয়েন্দা তথ্য হয়তো শেয়ার করা হয়েছে, হাউসে শেয়ার করা হয়েছে। সেখান থেকে তথ্য নিয়ে
ইসরায়েল এই হামলা চালিয়ে থাকতে পারে। ইসরায়েলের হামলার পরে গত রাতে ইরান ইসরায়েলে যে হামলা করেছে, সেই হামলাগুলোর মধ্যে ইসরায়েলের রাজধানীতে ব্যাপক পরিমাণে আঘাত এনেছে ইরানের মিসাইল, এবং শুধুমাত্র ইসরায়েলের রাজধানীতে না, কুয়েতে গত রাতে ড্রোন হামলা হয়েছে। কুয়েতে কমপক্ষে 7টা ড্রোন কুয়েত 7টা ড্রোন সে ভূপাতিত করেছে। সংযুক্ত আরব আমিরাতেও ড্রোন হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলার সাথে সাথে মিসাইল হামলাও হয়েছে। ইরান এত পরিমাণ হামলা গত রাতে করেছে যে ইসরায়েলে সারা রাত ধরেই সাইরেন বেজেছে। ইসরায়েলের সাইরেন বেজেছে, এটা হচ্ছে ইসরায়েলের কথা। কিন্তু ইরানের হামলাগুলো কতটা আঘাত এনেছে এই ব্যাপারে তথ্য কম, এটা সবসময় হয়। এবং ইসরায়েলে ইরান যে হামলা করেছে সেটা ইসরায়েলের দক্ষিণ দিকে, ইসরায়েলের মধ্য ইসরায়েলে, এই দুই দিকটাতে ইরান বেশি আক্রমণ করেছে, ইসরায়েলের দক্ষিণ এলাকা এবং ইসরায়েলের মধ্য এলাকা। আর ইসরায়েলের উত্তর এলাকায় ঠিক একই সময়ে হামলা করেছে লেবানন থেকে হিজবুল্লাহ। আবার পাল্টা দিক থেকে এই হিজবুল্লাহর উপরে এবং লেবাননের রাজধানীতে গত রাতে ব্যাপক পরিমাণে আক্রমণ করেছে ইসরায়েল। লেবাননের রাজধানীতে একটা বহুতল ভবনে সরাসরি আক্রমণ করেছে। আবার সেই আক্রমণটাতে ইসরায়েল আগেই বলেছে যে এই ভবনটাকে তোমরা খালি করে দাও। কেন? এই ভবনে হচ্ছে হিজবুল্লাহ আছে। তো যখন বলা হয় যে এই ভবনটাকে তোমরা খালি করে দাও, হিজবুল্লাহ তো ওই ভবনে আছে, যেহেতু সে বলছে তারাও তো চলে যাবে, তাহলে ওই ভবনে আক্রমণের উদ্দেশ্য কি? কিন্তু তারপরেও তারা সেই আক্রমণটি করেছে এবং একটা বহুতল ভবন ধ্বংস করেছে। এটা হচ্ছে একটা, কিন্তু এর বাইরেও অনেকগুলো জায়গায় তারা আক্রমণ করেছে। লেবাননের দক্ষিণ অঞ্চলেও এরকম কয়েকটা ভবন তারা ধ্বংস করেছে গত রাতে। লেবাননের দক্ষিণ অঞ্চলে বিশেষ করে সাইদা নামক এলাকায় গত রাতে তারা আক্রমণ করেছে। ওদিকে ইরাকের এরবিল শহরে এরবিল বিমানবন্দরের কাছে গত রাতে অনেকগুলো বিস্ফোরণের খবর শোনা গেছে। ইসরায়েল লেবাননের আরো কিছু এলাকায়, দাহিয়ে এলাকায়, লেবাননের রাজধানীর উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল, এই দুই দিকে, এবং লেবাননের দক্ষিণ অঞ্চলে লাতিনা নদীর দক্ষিণ দিকে তারা ব্যাপক পরিমাণে স্থল হামলাও চালাচ্ছে। শুধুমাত্র রাজধানীতে একটা আক্রমণে 6 জন মানুষ, লেবাননের রাজধানীতে একটা আক্রমণে 6 জন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এটা বলছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। সৌদি আরবে গত রাতে মিসাইল এবং ড্রোন হামলা হয়েছে, কমপক্ষে একটা মিসাইল এবং 13টা ড্রোন সৌদি সরকার বা সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ভূপাতিত করার কথা দাবি করেছে। ইরানের হামলায় রামাত গান, তেল আবিবের কাছাকাছি, ইসরায়েলের তেল আবিবের কাছাকাছি রামাত গান এলাকায় 2 জন মানুষ নিহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল। এই ইরাকের এরবিল বিমানবন্দরের কাছে মার্কিন বিমান ঘাঁটি আছে, সেই মার্কিন বিমান ঘাঁটির কাছেও গত রাতে আক্রমণ হয়েছে। এটা হচ্ছে ইরাক থেকে আসা খবর। এই পাল্টা আক্রমণের মধ্যে আরেকটা খবর আছে, যে খবরটা একটু গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইরানের বুশেহের নামক যে জায়গাটি, বুশেহের শহরটি হচ্ছে, আপনারা এখন খার্ক দ্বীপটাতে খুব ভালো করে চিনেন, এই খার্ক দ্বীপের কাছে হচ্ছে বুশেহের। এই বুশেহেরের কাছে ইরানের খার্ক দ্বীপ, এই খার্ক দ্বীপের বুশেহেরের কাছে একটা বুশেহেরে একটা হচ্ছে পরমাণু স্থাপনা আছে ইরানের, সেই পরমাণু স্থাপনার কাছে হামলা হয়েছে। পরমাণু স্থাপনা হয়েছে কিনা নিশ্চিত না, কিন্তু পরমাণু স্থাপনার কাছে হামলা হয়েছে। এই পরমাণু স্থাপনা যদি হামলা হয়, এই পরমাণু স্থাপনায় যে পরিমাণ ইউরেনিয়াম আছে, সমৃদ্ধ করা ইউরেনিয়াম, সেটার যদি বিস্ফোরণ ঘটে আর কি, এই সমৃদ্ধকরণ ইউরেনিয়ামে, তাহলে চেরনোবিলের যে ঘটনা আমরা জানি, যে সেখানে বিস্ফোরণের পরে ব্যাপক একটা
বিপর্যয় নেমে এসেছিল, এটা সেই বিস্ফোরণের চেয়েও বা সেই চেরনোবিল দুর্যোগের চেয়েও অনেক বড় একটা দুর্ঘটনা হতে পারে যদি এই পরমাণু স্থাপনায় আক্রমণ হয়। সুতরাং এটা একটা সন্দেহের ব্যাপার বা এটা একটা শঙ্কার ব্যাপার যে ইসরায়েল যদি নিজে পরমাণু অস্ত্রে আক্রমণ না করেও বরং আমেরিকাকে দিয়ে ইরানের এই পরমাণু স্থাপনায়, বিশেষ করে বুশেহের পরমাণু স্থাপনায় যদি বড় ধরনের বিস্ফোরণ ঘটাতে পারে, তাহলে দেখা যাবে যে এই অঞ্চলে বিশাল একটা বিপর্যয় হবে। সেটার হয়তো কিছুটা দায় ইসরায়েলের উপরে বা আমেরিকার উপরে পড়বে, কিন্তু তারপরে এটা হচ্ছে আমরা আক্রমণ করেছি, তার ওইখানে পরমাণু অস্ত্রে বিস্ফোরণ ঘটেছে, পরমাণু স্থাপনায় বিস্ফোরণ ঘটেছে, এইগুলো তো আসলে আমরা জানি না, অথবা তারা এটার দায় স্বীকার নাও করতে পারে। এরকম একটা অবস্থা করার সম্ভাবনা হয়তোবা থাকতে পারে, এরকম অনেকেই মনে করছেন। আর এর বাইরে হরমুজ প্রণালী বন্ধ, আমেরিকা বিভিন্নভাবে তার মিত্রদেরকে এই যুদ্ধে টেনে আনতে চাইছে, তারা আসছে না। আমেরিকার মধ্য থেকে আমেরিকার জাতীয় সন্ত্রাস বিরোধী সংস্থার প্রধান গতরাতে এই ইরানের যুদ্ধ নিয়ে, ইরান যুদ্ধ যে আসলে আমেরিকার জন্য কোনো পজিটিভ জিনিস বয়ে আনবে না, এটা যে ইরানের জন্য, এটা আমেরিকার জন্য যে সঠিক না, ইরান আমেরিকার জন্য যে কোনো ধরনের হুমকি না, ইরান আমেরিকাতে কোনো ধরনের আক্রমণ করার পরিকল্পনা করছে না, এইগুলো বলে তিনি তার পদ থেকে পদত্যাগ করেছেন। এবং এরকম ঘটনা হয়তো আরো দুই একটা আসতে পারে যদি এই যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে রাখে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা এবং ইসরায়েল যেভাবে ইরানের এই ধর্মীয় নেতাদেরকে বা রাজনৈতিক নেতাদেরকে, বিভিন্ন বড় বড় সংস্থার প্রধানদেরকে হত্যা করছে, এই পরিস্থিতিতে ইরান কতটা টিকে থাকতে পারবে বা কতটা এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? কারণ যুদ্ধ চালিয়ে যাওয়া মানে হচ্ছে চেইন অফ কমান্ড। এখন ইরানের কথা হচ্ছে, আমাদের ইসলামিক রিপাবলিক বা ইসলামিক রেজিম আমরা যেইভাবে প্রতিষ্ঠা করেছি, তাতে আমাদের হচ্ছে শীর্ষ কর্মকর্তাটা মারা গেলেও তার পরবর্তীতে তারা যারা আসবে তারা হচ্ছে এটাকে পরিচালনা করতে পারবে। এবং এটা জেনেই আমেরিকা এবং ইসরায়েল ওই শীর্ষ কর্মকর্তা বা তার ডেপুটি বা তারপরে যারা আছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, 3 ধাপে যারা আছে, এদেরকে শেষ করতে চাইছে বা এদেরকে শেষ করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। ওদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনেই কোথায় আছেন, এটা নিয়ে ট্রাম্প ব্যাপক পরিমাণে হচ্ছে একটা ভাইব তৈরি করার চেষ্টা করছেন। তার কথা হচ্ছে যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হয়তো আহত অথবা দেশের মধ্যেই নাই, তারপরে হচ্ছে সে হয়তোবা নিহত, এই ধরনের কথা। কিছু কিছু গণমাধ্যম, কিছু কিছু মিডিয়া এ ধরনের খবর করেছে যে সে মস্কোয় গিয়ে, অর্থাৎ রাশিয়ার রাজধানীতে গিয়ে তারপরে চিকিৎসা নিচ্ছে, এত বেশি আহত। রাশিয়ায় থাকা ইরানের দূতাবাস এবং ইরানে থাকা রাশিয়ার দূতাবাস, এরা খবরটাকে নাকচ করেছে যে না, সে মস্কোতে যায় নাই, সে রাশিয়াতে যায় নাই, এরকম কোনো পরিস্থিতি হয় নাই। এটাকে এইভাবে হচ্ছে তারা নিশ্চিত করেছে বা নাকচ করেছে খবরটাকে। এখন আরো একটা যে ঘটনা, সেটা হচ্ছে সেই একই জিনিস যে নেতানিয়াহু কোথায়? এখন নেতানিয়াহু কোথায়, এই কথার যে প্রশ্ন বা এই প্রশ্নের যে উত্তর, সেটা একটা খবর আসছে, আমি একটু খবরটা পড়ি, তারপরে দেখি। ইরানের বিরুদ্ধে সবচাইতে যে খারাপ সিনারিও, অর্থাৎ কি বলে এটাকে, যে ওয়ার্স্ট কেস সিনারিও যেটাকে বলে, যে একেবারে সবচাইতে খারাপ অবস্থা কি হতে পারে? সবচাইতে খারাপ অবস্থা হতে পারে যে ইরান এবং হিজবুল্লাহ এবং ইরানের যে অন্যান্য প্রক্সি সংগঠন, যেটাকে ইরান তার এই অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বলে, অর্থাৎ প্রতিরোধ অক্ষ, এই পুরোটা ধ্বংস হয়ে যাওয়া, এটা হচ্ছে ইরানের জন্য মানে একেবারে সবচাইতে খারাপ সিনারিও। এবং সেটা ধ্বংস হয়ে গেলে হিজবুল্লাহর সামরিক শক্তি শেষ হয়ে যাবে, লেবাননের দক্ষিণাঞ্চল ইসরায়েল দখল করে নিবে, লেবাননের সরকার হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করবে, এরপরে ইরাকে আমেরিকার কিছু সৈন্য আসবে, ইরাকের সরকারের সাথে একত্রে ইরাকে থাকা
যে হাসদি সাব্বি তাদেরকে নিষ্ক্রিয় করবে, ইরান রেজিম চেঞ্জ হবে বা ইরানকে একেবারে শক্তিহীন করে ফেলবে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে ইরানের জন্য সবচেয়ে খারাপ পরিস্থিতি, তাই না? এখন এই সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এটা আসলে মানে খুবই কঠিন একটা কাজ, অসম্ভবের কাছাকাছি একটা কাজ। কিন্তু তারপরেও যদি এটা হয় এরকম, তাহলে এই পরিস্থিতিতে কি হতে পারে বা এর চেয়ে খারাপ আর কোনো পরিস্থিতি আছে কিনা? এর চেয়ে খারাপ পরিস্থিতি হচ্ছে যে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের যে উপসাগরীয় দেশগুলো আছে, সেই দেশগুলো যদি আমেরিকা ইসরায়েলের হয়ে ইরানের সাথে সরাসরি একটা যুদ্ধে লাগে, মানে আমেরিকা এবং ইসরায়েলের দিক থেকে পজিটিভ সিনারিও বা সবচাইতে ভালো সিনারিও হচ্ছে কি যে ইরান শেষ হয়ে যাবে, হিজবুল্লাহ শেষ হয়ে যাবে, ইরানের প্রক্সিগুলো শেষ হয়ে যাবে এবং তারা এখানে শান্তিতে এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোর সাথে ঢোল তাবলা বাজিয়ে আনন্দ ফুর্তি করে জীবনযাপন করবে, এই তো। কিন্তু যদি এরকম হয় যে ইরানের পক্ষ হয়ে ইয়েমেনের হুথিরা বাবাল মানদেব বন্ধ করে দিল, বাবাল মানদেব বন্ধ করা মানে হচ্ছে হরমুজ প্রণালীর বাইরে থেকে যতটুকু তেল গ্যাস আসতো, ধরেন হরমুজ প্রণালীর বাইরে থেকে কোত্থেকে, ওমান থেকে আসা সম্ভব, সৌদি আরবের এক অংশ থেকে আসা সম্ভব, সৌদি আরবের ওই অংশ অবশ্য বাবাল মানদেবে আটকা পড়বে না। তারপর সংযুক্ত আরব আমিরাতের এক অংশ থেকে ওমান হয়ে সেখান থেকে পাইপলাইন দিয়ে আনা সম্ভব, সেই পণ্যগুলো এখানে আটকা পড়বে। আবার চীন থেকে যে সমস্ত পণ্য সুয়েজ খাল হয়ে, লোহিত সাগর হয়ে সুয়েজ খাল হয়ে ইউরোপে যায়, সে পণ্যগুলো এখানে আটকা পড়বে, এটা ব্যবহার করতে পারবে না। যদি এটা হয় তাহলে এই অবস্থায় মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজেদের স্বার্থের জন্য এই যুদ্ধে তখন তারা জড়িত হতে বাধ্য হবে। যেমন ধরুন মিশর এই যুদ্ধে তখন জড়িত হতে বাধ্য হবে। মিশর এমনিতেই করোনা ভাইরাসের পর থেকে তার এই যে সুয়েজ খালে ব্যাপক পরিমাণে হচ্ছে তার রেভিনিউ কম আসতেছে, এরপরে এর আগে যে যুদ্ধ হলো সেই যুদ্ধে সে ব্যাপক পরিমাণে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে, এগুলো তো আছে। কিন্তু তারপরেও যদি তার পরিস্থিতিটা এরকম হয় যে সে ইয়া করতেছে, কি বলে, এই বাবাল মানদেব বন্ধ করে দিল, তখন মিশরকে নিজের মতো করে একেবারে সরাসরি এই যুদ্ধে অংশ নিতে হবে। সংযুক্ত আরব আমিরাত তখন এই যুদ্ধে অংশ নিবে, আরো অনেকগুলো দেশ, আশেপাশের অনেকগুলো দেশ তখন এই যুদ্ধে। এই পরিস্থিতি হলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে যুদ্ধটা একটা ব্যাপক পরিমাণে আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। আর এই যুদ্ধটা তখন যদি আঞ্চলিক রূপে যুদ্ধে রূপ নেয়, তাহলে এটার সাথে তখন রাশিয়া বলেন, চীন বলেন, তুরস্ক বলেন, আরো কিছু দেশ বলেন, তারাও তখন এটার সাথে যুক্ত হতে বাধ্য হবে। আর সেটা যদি হয় তখন এটা হয়ে যাবে কি বিশ্বযুদ্ধ। এখন এরকম একটা সিনারিও হতে পারে কিনা? অবশ্যই হতে পারে। এরকম সিনারিওতে কি ঘটনা ঘটতে পারে? এরকম সিনারিওতে প্রচুর পরিমাণে সামরিক এবং বেসামরিক ক্ষয়ক্ষতি, স্থাপনার ক্ষয়ক্ষতি, মানে মধ্যপ্রাচ্য তখন হয়ে যাবে একটা ব্যাপক পরিমাণে মানে একটা যুদ্ধ কেন্দ্র। কে কার উপরে কিভাবে হামলা করছে কেউ বুঝতে পারবে না, এরকম একটা পরিস্থিতি হবে। কে কার বন্ধু কে কার শত্রু এটা বোঝাও কঠিন হয়ে যাবে। এটা হচ্ছে জাস্ট ওয়ার্স্ট কেস সিনারিও। এরপরে হচ্ছে কি আমেরিকা এবং ইসরায়েল এই যুদ্ধ থেকে তখন বের হয়ে নিজেরা অন্য পরিকল্পনাগুলো করবে। অর্থাৎ তখন যুদ্ধ তো চলতেছে, যুদ্ধ চলবে তখন মুসলিম বিশ্বে ইরানের সাথে অন্য দেশগুলো যুদ্ধ, ওই দেশগুলোর মধ্যে থেকে আবার 2-4টা হচ্ছে ইরানের পক্ষ নিয়ে যুদ্ধ, ওই দেশগুলো আবার এক দেশ আরেক দেশের কিছু জায়গা দখল করার চেষ্টা করবে সেই মুহূর্তে। এরপরে হচ্ছে সুপার পাওয়ার গুলো পক্ষ নিবে। আমেরিকা ইসরায়েল তখন তাদের অন্য পরিকল্পনা কি করবে, বাস্তবায়ন করার চেষ্টা করবে। অন্য পরিকল্পনা, যে ইসরায়েলের তো পরিকল্পনা আছে, সে আস্তে আস্তে তখন জায়গা দখল করবে, কোন দেশের কতটুকু জায়গা দখল করতে পারে। আর আমেরিকা চিন্তা করবে যে এইখান থেকে আমি কিভাবে হচ্ছে ফায়দা নিতে পারি, তেল নেওয়া, তারপর হচ্ছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নেওয়া, এটা নেওয়া সেটা নেওয়া। তৃতীয় হচ্ছে
এরকম একটা যুদ্ধে এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, সব দেশগুলো শুধুমাত্র আমেরিকার কাছেই না, তখন ইসরায়েলের কাছেও অস্ত্রের জন্য হাত পাততে বাধ্য হবে। ইসরায়েলের কাছে বাধা হয়ে যাবে তখন, যে তোমাকে আমি এতগুলো অস্ত্র দিচ্ছি, তোমার অস্ত্র দরকার, আর কেউ তোমাকে অস্ত্র দিতে পারছে না, এরকম একটা অবস্থা হবে। আর এরকম একটা অবস্থা হলে শুধুমাত্র অস্ত্র দেওয়াই না, ওই সমস্ত দেশও তখন বিভিন্ন ধরনের অস্ত্র নিজেরা তৈরি করতে শুরু করবে। আর সেটা হবে এই অঞ্চলে ব্যাপক পরিমাণে একটা অস্ত্রের প্রতিযোগিতা। এবং তখন দেখা যাবে চীন, রাশিয়া সবাই সবার কাছে অস্ত্র বিক্রি করছে, মানে তার প্রতিপক্ষের কাছেও তারা তখন অস্ত্র বিক্রি করবে, এরকম একটা পরিস্থিতি হবে। চতুর্থ হচ্ছে, ইসরায়েল সেই সুযোগে মসজিদে আকসাকে দখল করে নেবে। মসজিদে আকসা এবং মসজিদে আকসার চারিদিকে যেই সমস্ত ফিলিস্তিনি আছে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেবে অথবা হত্যা করবে, এবং তার সেই গ্রেটার ইসরায়েল প্ল্যান ওইখান থেকে সে শুরু করবে। এরপরে মুসলিম বিশ্ব এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে না, মুসলিম বিশ্বের মধ্যে অনৈক্য আরো বাড়বে। এবং গত 100 বছরে মুসলিম বিশ্ব যে মোটামুটি যতটুকু টেকনোলজি বলেন, তারপরে হচ্ছে হিউম্যান পাওয়ার বলেন, হিউম্যান রিসোর্স বলেন, এগুলোর দিকে সে এগিয়েছিল, অর্থনৈতিকভাবে একটা সমৃদ্ধির দিকে এগিয়েছিল যে দেশগুলো, এবং সেগুলো দিয়ে মুসলিম বিশ্বের অন্যান্য গরিব দেশগুলো যতটা উপকৃত হয়েছিল সেটা একেবারেই তলানিতে যাবে। এবং মুসলিম বিশ্ব কি হবে, সেখানে আরো বেশি দ্বিধাবিভক্ত হয়ে পড়বে, দ্বিধাবিভক্ত হয়ে পড়বে। সুতরাং এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে জাস্ট বেসিক যে ফলাফলগুলো, কিন্তু এই বেসিক ফলাফলগুলোর বাইরেও আরো গভীরে যদি যাওয়া যায়, তাহলে আরো বিভিন্ন ধরনের ফলাফল খুঁজে খুঁজে বের করা সম্ভব, ল্যাবে যদি আপনি বসে বসে হচ্ছে স্টাডি করেন। কিন্তু নেতানিয়াহু এবং ট্রাম্প তখন কি হবে, তারা এখান থেকে সবচাইতে বেশি ফায়দা পাবে। তখন তারা বলবে যে দেখো, এরকম একটা যুদ্ধ যে হবে, এরকম একটা পরিস্থিতি যে ইরান করবে, এটাই তো আমরা বলেছিলাম তোমাদেরকে। সুতরাং এরকম একটা বড় ধরনের যুদ্ধে ইরানের হাতে যেন পরমাণুস্ত্র না থাকে, সেটার জন্যই আমরা এই যুদ্ধটা করেছি। তারা এইভাবে যাবে, সেটার জন্যই আমরা এই যুদ্ধটা করেছি, এবং এই যুদ্ধের ক্ষেত্রে আমাদেরকে সাপোর্ট দেওয়া দরকার, আমরা আরো বেশি দিন ক্ষমতায় থাকা উচিত আমাদের। তখন তাদের কথা হচ্ছে শুধুমাত্র ইসরায়েল এবং আমেরিকাই না, দেখো এই মুসলিম বিশ্ব, এই সুন্নি মুসলিম, ইরান তোমাদের জন্য হচ্ছে বড় ধরনের একটা হুমকি, এরকম একটা অবস্থা তারা নিয়ে আসবে। এখন এই যে এই ধরনের একটা সিনারিও বা এই ধরনের একটা পরিস্থিতি হতে পারে কিনা, দেখেন, যুদ্ধ এমন একটা জিনিস যেইখানে আপনি আজকে যেটা ঘটেছে আগামীকালকে কি ঘটবে আপনি প্রেডিক্ট করতে পারেন না, এরকম একটা অবস্থা। বিশেষ করে যেইখানে ট্রাম্প এবং নেতানিয়াহুর মতো দুজন ব্যাপক পরিমাণে উগ্র ব্যক্তি এই যুদ্ধ পরিচালনা করছে, সব ধরনের ডক্ট্রিন এবং সব ধরনের সব ধরনের সামরিক কৌশল এবং হিসাব নিকাশকে সাইড করে। সেহেতু এইখানে যদি তাদের আলটিমেট টার্গেট হচ্ছে যে শেষ পর্যন্ত আমরা যত যাই হোক ইরানকে শেষ করেই দেবো, এই টার্গেটই যদি হয়, তখন ইরানও এই ক্ষেত্রে যে আমার এইখান থেকে যত যা শেষ করা যায়, কারণ তার নিজের বাঁচার জন্য তার আশেপাশে যত ধরনের হুমকি আছে সেগুলোকে সে শেষ করতে চাইবে, এবং তার যত ধরনের প্রক্সি আছে, যেমন ধরেন বাহরাইনের প্রক্সি বলেন, এরপরে হচ্ছে ইয়েমেনের প্রক্সি বলেন, তারপরে আফগানিস্তানে বলেন, পাকিস্তানে বলেন, ভারতে বলেন, এই সমস্ত দেশে যারা আছে সবগুলো অ্যাক্টিভ হবে, আফ্রিকার অনেকগুলো দেশ আছে সবগুলো অ্যাক্টিভ হবে, সিরিয়াস টাইপের অ্যাক্টিভ হবে। তখন এখনো পর্যন্ত সে অ্যাক্টিভ করে নাই, এই জিনিসগুলো অ্যাক্টিভ হবে, এবং এই জিনিসগুলো তখন একটা বড় ধরনের মানে যুদ্ধ, বিশ্বযুদ্ধ নিয়ে আসতে পারে। প্রশ্ন, তাহলে এটা কি মুসলমানদের সাথে ইহুদি নাসারাদের একটা ধর্মযুদ্ধ হবে না? হবে না। ইহুদি নাসারারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখলেও মুসলমানরা এটাকে তখন ধর্মযুদ্ধ হিসেবে দেখবে না, কারণ হচ্ছে সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো হচ্ছে ইহুদি নাসারাদের পক্ষে। তখন এক পক্ষে হচ্ছে ইরান, ইরানের সাথে হয়তো চীন, রাশিয়া বা আরো দুই একটা দেশ, আরেক পক্ষে হচ্ছে ইহুদি নাসারা এবং মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো।
আর মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো যদি সরাসরি যুদ্ধে নামে তাহলে সেই যুদ্ধের বিরুদ্ধে ছোটখাটো মুসলিম দেশগুলো দাঁড়াবে না, কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছ থেকে তারা অনেক নুন খেয়েছে। সুতরাং এই পরিস্থিতি যদি হয় তাহলে সেই পরিস্থিতিতে ভবিষ্যৎ কি, যুদ্ধের শেষ কিভাবে হবে আমি জানি না। এইগুলো জাস্ট হচ্ছে সিনারিও। এই সিনারিওগুলো বলার কারণ হচ্ছে যে এ ধরনের পরিকল্পনাও থাকতে পারে বা এ ধরনের দিকেও যেতে পারে। আবার এরকম হতে পারে যে আগামী 1 সপ্তাহ পরে ট্রাম্প বলল যে না ভাই, আমি আর এই যুদ্ধের মধ্যে যাব না, যত যা হয় হোক, আমি যুদ্ধে জিতে গেছি, আমার যুদ্ধ শেষ, আর আমার যুদ্ধ লাগবে না। কিন্তু ইসরায়েলের এই যুদ্ধ চলবে, এটা আমি আপনাদেরকে বলে দিতে পারি যে ইসরায়েলের এই যুদ্ধ চলবে। এখন এই অবস্থায় টেকনোলজি কোথায়? প্রশ্ন হচ্ছে এখানে যে টেকনোলজি কোথায়, কিভাবে কাজ করছে? টেকনোলজি নিয়ে আমেরিকা সিরিয়াস টাইপের কাজ করছে এবং আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার সবকিছু, ইসরায়েলের সবকিছু এখানে কাজ করছে, কিন্তু একটা জায়গায় এসে তারা আটকে পড়ছে, সেটা হচ্ছে হরমুজ প্রণালী। আমার কাছে মনে হয় যে ইরানের কাছে যদি এই হরমুজ প্রণালীর মতো একটা স্ট্র্যাটেজিক জিনিস না থাকতো তাহলে এই যুদ্ধ হয়তো এতদিনে ভিন্ন দিকে মোড় নিত। ইরান একেবারে স্যারেন্ডার করার মতো পরিস্থিতিতে চলে যেত হয়তোবা। কিন্তু হরমুজ প্রণালীর কারণে এখন এটা হচ্ছে না। সিরিয়াস টাইপের স্ট্র্যাটেজিক একটা কাজ। এখন ট্রাম্পের যে কয়েকজন ধর্মগুরু আছে, যাদের কাছ থেকে ট্রাম্প এই ধরনের সিদ্ধান্তগুলো নেয়ার ক্ষেত্রে করে আর কি পরামর্শ নেয়, তারা কি বলছে? তারা বলছে যে এই অপারেশনটা বা এই যুদ্ধটা হচ্ছে তাদের প্রতীক্ষিত যে বিশাল সর্বশেষ যে যুদ্ধ, যে যুদ্ধের পরে হচ্ছে আর বিশ্বে আর কোনো অশান্তি থাকবে না, সেই যুদ্ধের হচ্ছে শুরু। এবং সেই যুদ্ধের শুরু যে মহান ব্যক্তি, মহান নায়ক নিয়ে আসবেন, সে হচ্ছে ট্রাম্প। এবং এই যুদ্ধে কি হবে, তাদের কথা হচ্ছে যে এই যুদ্ধ যদি এভাবে চলে তাহলে রাশিয়া, ইরান, তুরস্ক, এই 3 দেশের বিরুদ্ধে আমেরিকা এবং ইসরায়েল আরো বড় যুদ্ধ পরিচালনা করবে। ভবিষ্যৎবাণী এটা হচ্ছে তাদের। এবং সেই যুদ্ধ পরিচালনা করার সময় রাশিয়া, ইরান এবং তুরস্কে একত্রে ভূমিকম্প হবে। সেই ভূমিকম্পে এই 3 দেশের 3 ভাগের 1 ভাগ মাটির নিচে দেবে যাবে। এবং মাটির নিচে যদি দেবে যায় তাহলে ঈশ্বর বাকি যে জায়গাগুলো আছে সেগুলোর উপরে পাথর নিক্ষেপ করবে। পাথর নিক্ষেপ করে এই দেশগুলোকে ঈশ্বর ধ্বংস করবে। কেন ধ্বংস করবে? কারণ এই 3 দেশ ইসরায়েলের ধ্বংস চায়। সুতরাং ইসরায়েলের ধ্বংস যারা চায় তাদেরকে এভাবেই হচ্ছে এই যুদ্ধ যদি কন্টিনিউ হয়, বড় হয়, তাহলে এভাবে ঈশ্বর এই 3 দেশকে ধ্বংস করে দিবে। এবং ঈশ্বর এখন তার অস্ত্রগুলো রাশিয়া এবং চীনের জন্য, রাশিয়া এবং তুরস্কের জন্য প্রস্তুত করতেছে। এটা কে বলছে? এটা বলছে ট্রাম্পের যে ধর্মীয় পাদ্রী জন হেগ। সে এই গত পরশুদিন খুব সম্ভবত নতুন করে ওয়াজ করেছে। সেই ওয়াজে এটা হচ্ছে তার বক্তব্য। ওই যেটা বললাম যে তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখছে, ধর্মযুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে। কিন্তু এইদিকে যেহেতু মুসলমানরা এখন 2 ভাগে, ইরানের বিরুদ্ধে সুন্নি মুসলিমরা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে, বা মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো, তারা এটাকে ধর্মযুদ্ধ হিসেবে দেখছে না। এই হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতিতে শেষ করার আগে গত রাতে কি ঘটেছে সেটাকে জাস্ট 18তম দিনের সারসংক্ষেপটা বলে দিই। ফাইন্যান্সিয়াল টাইমসের মতে যুদ্ধ শুরুর পর থেকে ইরানের খার্গ দ্বীপ দিয়ে প্রতিদিন 16 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, যেটা ইরানে এর আগে যে তেল রপ্তানি করতো তার চেয়ে অনেক বেশি, এবং এর মাধ্যমে ইরান ব্যাপক পরিমাণে রেভিনিউ পেয়েছে। ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলা চালানোর কয়েক ঘন্টা পর তার অন্যতম প্রিয় ইনফ্লুয়েন্সার, কট্টর ডানপন্থী কর্মী লুমারকে ফোন করে নিজের প্রশংসা শোনেন। তিনি ফোন করে বলেন যে তুমি আমাকে একটু প্রশংসা করো তো, আমি কি করলাম। তখন সে তাকে ওইভাবে প্রশংসা করে আর কি। এটা শুনে, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল টাইমসের কথা। চীন, ইরান, জর্ডান, লেবানন এবং ইরাকে
ইরান, জর্ডান, লেবানন এবং ইরাকে মানবিক সহায়তা পাঠানোর ঘোষণা দিয়েছে চীন। চীন বলছে আমি এই সমস্ত দেশে মানবিক সহায়তা পাঠিয়েছি। ইরান তাদের এই যে জ্যেষ্ঠ কর্মকর্তা আলী লারিজানি এবং তার ছেলে আর তার নিরাপত্তার দল এরা সবাই শহীদ হয়েছে, এটা ইরান বলেছে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা যে ইসরায়েল না আমেরিকা ইরানের কাছে যে প্রস্তাব পাঠিয়েছে সেটাকে প্রত্যাখ্যান করেছে আলী মোজতবা খামেনেই। পররাষ্ট্র নীতি বিষয়ক এক বৈঠকে তিনি বলেন, এখন শান্তির সময় না, এখন হচ্ছে যুদ্ধের সময়। এটা রয়টার্সের কথা। রয়টার্স একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এই খবর করেছে। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনাদের বহনকারী একটা মেডিকেল এভাকুয়েশন ফ্লাইট জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গতকাল দিনভর দেশটির বিরুদ্ধে ব্যাপক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। সেই ড্রোন হামলা চালানোর পরেই এই প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনাদেরকে নিয়ে যাওয়া হয়। ধারণা করা হচ্ছে প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে সৌদি আরবের এই ঘাঁটিটিতে ইরান যে গত 2 দিন ধরে হামলা চালিয়েছে তাতে বহু মার্কিন সৈন্য হতাহত হয়ে থাকতে পারে এবং তাদেরকে চিকিৎসার জন্য জার্মানিতে নিয়ে যাওয়া হচ্ছে। জার্মানি হচ্ছে ইউরোপের ন্যাটোর সদর দপ্তর। ইসরায়েলের দিকে ক্লাস্টার মিসাইল নিক্ষেপ করেছে ইরান গত সারাদিন ধরে এবং সারা রাত ধরে, মানে রাতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই হামলা চালিয়েছে এবং বিভিন্ন স্থানে এই আঘাত এনেছে, যার মধ্যে একটা হচ্ছে তার ট্রেন স্টেশন। উপসাগরীয় দেশগুলোর অনেকগুলো দেশে ইরান তার হামলা অব্যাহত রেখেছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত এবং কাতারে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ইরানের উপর অব্যাহত রয়েছে। গত রাতে তারা এটা করেছে। যুক্তরাষ্ট্র বলেছে তারা হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে হামলা চালিয়েছে। এই যে হরমুজ প্রণালীর কাছে ইরানের উপকূলে হামলা, এটা হতে পারে বুশেহের পরমাণু স্থাপনায় হামলা। ট্রাম্পের অধীনস্থ ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক জো কেন্ট ইরানের এই যুদ্ধের কারণে গতকাল পদত্যাগ করেছে, এটা বলেছি। উত্তর ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবং সীমান্তবর্তী শহরগুলোতে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সেনাদের সংঘর্ষ অব্যাহত রয়েছে। ওয়াশিংটন পোস্টের মতে ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন কূটনীতিকদের বলেন যে ইরানি বিক্ষোভকারীরা যদি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রাস্তায় নামার চেষ্টা করে তবে তাদের গণহারে হত্যা করা হবে। ইসরায়েলি জ্যেষ্ঠ কর্মকর্তা মার্কিন কূটনীতিকদের বলেছেন যে ইরানি বিক্ষোভকারীরা যদি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার চেষ্টা করে তাহলে সরকার তাদেরকে গণহারে হত্যা করবে। গত রাতে ইরান বলেছে যে গত রাতে এবং তার আগের রাতে ইরানের সরকারের বিরুদ্ধে ভিন্ন রকম একটা বিক্ষোভ শুরু করেছিল কিছু বিক্ষোভকারী, সশস্ত্র বিক্ষোভকারী, এটা বলেছে এবং তাদেরকে ইরানের নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় করেছে। এই সশস্ত্র বিক্ষোভটা আসলে কিরকম, যেটা আমার কাছে মনে হয় যে ইরানে কিছু সশস্ত্র গোষ্ঠী বা মিলিশিয়া ইরানের বিভিন্ন জায়গায় সরকারি বাহিনীর বিরুদ্ধে মানে গোলাগুলি শুরু করেছিল হয়তোবা, এবং সেটার বিরুদ্ধে ইরান অ্যাকশনে নামছে। সুতরাং এই যে মিলিশিয়াদের দিয়ে ইরানের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগানোর পরিকল্পনা, সেটাতে আস্তে আস্তে স্টার্ট শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। বাগদাদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে ব্যাপক হামলা চালানো হয়েছে। 12 ঘন্টার মধ্যে সেখানে সরাসরি হামলার ঘটনা ঘটেছে বহুবার। হরমুজ প্রণালীর পরিস্থিতি যুদ্ধপূর্ব অবস্থায় আর ফিরে যাবে না, এটা বলছে ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ। ইউএসএনআই নিউজের মতে মার্কিন বিমানতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড লোহিত সাগর ছেড়ে ক্রিট দ্বীপে মার্কিন নৌঘাটিতে মেরামতের জন্য যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। লোহিত সাগরে ছিল এটা, সেখানে আগুন লেগে যায়। আগুন লাগার পরে প্রায় 32 ঘন্টা আগুন জ্বলে। প্রথমে বলা হয়েছে যে এই আগুন লন্ড্রি রুম থেকে লেগেছে, কিন্তু আগুন নিভাতে পারে নাই। এখন গ্রিসের একটা দ্বীপে তারা যাচ্ছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সির মতে বর্তমান কমান্ডাররা নিহত হলে প্রত্যেকটি সামরিক পদের জন্য 3 থেকে 7 জন বিকল্প ঠিক করে রেখেছে ইরান। সুতরাং তাদের কথা অনুযায়ী যে আমাদের চেইন অফ কমান্ডে কোনো সমস্যা হবে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে যে 2023 সালের অক্টোবরের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পেট্রোলের জাতীয় গড় দাম গ্যালন প্রতি $3.75 ছাড়িয়ে গেছে। অর্থাৎ তাদের এই গ্যালন প্রতি দাম অনেক বেড়েছে। এখানে আরেকটা খবর আছে, সেটা হচ্ছে যে আমেরিকার এই জাতীয় কাউন্টার টেররিজম সেলের প্রধান যে তিনি বলেছেন যে আমাদের কথা হচ্ছে ট্রাম্প যেগুলো বলছে এগুলো সঠিক না। আবার ট্রাম্পের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসি গ্যাবার্ড সে বলছে যে না, আমি
ট্রাম্পকে সমর্থন করছি। ট্রাম্প যেগুলো বলছে সেটাই। ইরান আমাদের জন্য সবচাইতে বড় হুমকি এই মুহূর্তে। রাশিয়া-টাশিয়া, চীন-টিন এগুলো কিছু না। ট্রাম্পের কথাই সঠিক। এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই যুদ্ধ যাচ্ছে। পরবর্তীতে আবার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।